আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি সবাইকে নতুন আরেকটি ফ্যামিলি ব্লগে। আমি মেহনাজ, ডায়েরি অফ টিচার্স চ্যানেল থেকে। আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে নতুন এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাচ্চাদের স্কুলের জন্য টিফিন রেডি করে দিচ্ছিলাম। তো দুজনকে 2টা মাফিন কেক দিয়ে দিয়েছি, আর এখন 3টা আম কেটে সেগুলোকে কিউব করে কেটে বক্সে দিয়ে দিব। এই তো আজকে শর্টকাটই টিফিন দিচ্ছি। আর আমার 2টা ছেলেমেয়েরই আম খুব পছন্দ। আমের সময় মোটামুটি আমাদের বাসায় আম থাকে, বিশেষ করে সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আমরা সবাই খুব আম খেতে পছন্দ করি। তো আমগুলো কেটে ওদের বক্সে দিয়ে দিচ্ছি, আর সাথে যে কাজটা করব, দুজনকে 2টা কাঁটা চামচ আমি টিস্যু পেপারে মুড়ে দিব। যদিও ওদের ব্যাগে রুমাল দিয়ে দেওয়া হয়, রুমালটা বিছিয়ে তারপরে ওদের টিফিনটা খাওয়ার নিয়ম সব বাচ্চাদের এই স্কুলে। তো আলাদা করে টিস্যু দিচ্ছি যে অনেক সময় যদি মুখে লেগে যায় সেটাও মুছে নিতে পারবে, এই কারণে টিস্যুটা দেওয়া। আর আমি কয়েকটাই কামব্যাক করার পরে কয়েকটাই আমি টিফিন ভিডিও শেয়ার করেছিলাম বাচ্চাদের জন্য। আসলে সেটা আর হয়ে উঠছে না নানান ব্যস্ততার কারণে। আর যেহেতু আমি ডেইলি ব্লগগুলো বা ফ্যামিলি ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করি, তাই ডেইলি অ্যাক্টিভিটিস হিসেবে আমি টিফিনের ভিডিও বা রেসিপি ভিডিওগুলোও আমি এই ব্লগের ভিতরেই আমি শেয়ার করব। তো আশা রাখছি যে আমার ব্লগগুলো দেখলেও আপনারা টিফিনের রেসিপিগুলো পেয়ে যাবেন এবং আইডিয়াটাও পেয়ে যাবেন। তো সব কিছু রেডি করে দিলাম। আজ ওদের বাবা ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, আর সে একটু মর্নিং ওয়ার্কআউটও করে আসবে। এদিক থেকে আমি সকালের বেশ কিছু বাসি কাজ সেরে নিচ্ছি। ব্লগের শুরুতে মনে করিয়ে দেই, আপনারা অনেকেই ব্লগ দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেকের মাঝে পৌঁছে দিবে, আমার স্বপ্নটাকেও পূরণ করতে হেল্প করবে। তাই মনে করিয়ে দিতে চাই যে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের জন্য অনেক বেশি ভালো লাগবে এবং হেল্পফুলও হবে। তো আমি এই যে বিছনাগুলো গুছিয়ে নিয়েছি, ওপাশ থেকে কিন্তু বাবুদের বিছনাটাও রেডি করে নিয়েছি, ড্রয়িং রুমও গুছিয়ে নিয়েছি বাচ্চারা স্কুলে যাওয়ার পরে। মোটামুটি আমি কাজ সব শেষ করে নিয়েছি। তো এখন যে আমার যে কাজটা করার পালা, সেটা যে একটু ক্ষুধা লেগেছে, আমাকে খেতে হবে, তাই কিচেনে চলে আসলাম। আর আমি একটা আম ধুয়ে তারপরে যে সকালে নাস্তাটা করে নিব ব্রেড দিয়ে। তো আমটাকে ছিলে নিচ্ছি, আর ওদিক থেকে 2 লিটার দুধ বের করে আমি পানিতে ভিজিয়ে দিয়েছি। তো ডায়েটের জন্য টক দই বানাবো আজকে। আর দুপুরে যে মাছটা রান্না করব সেই মাছের বক্সটাও ফ্রিজ থেকে বের করে আমি এভাবে রেখে দিয়েছি। পানি দেইনি, কারণ আমি রান্না করব তো আরও অনেক লেট করে। তো আমি আমটাকে খুব ঝটপটে এভাবে পিলার দিয়ে ছিলে নিয়ে তারপরে হাতের উপরেই আমি কিউব কিউব করে কেটে নিলাম। এখন আর চপিং বোর্ডটা নষ্ট করতে ইচ্ছা করছে না, জাস্ট অলসতার কারণেই আমার এই ব্যবস্থা। তবে অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। আর এখন আমি 2 পিস ব্রেড দিয়ে আম দিয়ে খেয়ে নিচ্ছি। আমটা যে আমার এখন ভেঙে নিতে কষ্ট হচ্ছে তা না, এভাবে কাটার পরে আরও খুলে খুলে আসছে, খেতে কিন্তু বেশ সুবিধাই হচ্ছে। আমার পাশে ওষুধ দেখতে পাচ্ছেন, এটা আমি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খাচ্ছি গত 1 মাস, অর্থাৎ আপনাদের সাথে ব্লগ শেয়ার করার পরপর থেকেই আমি কন্টিনিউ করছি এই ওষুধটা, মেডফো 500। তো তেমন কোনো প্রবলেম আমার হয় না, বাট দেখা যায় যে আমরা তো রেস্টলেস কাজ করি, রেস্ট থাকে না আমাদের কাজের ভেতরে। বিশেষ করে আমি সারাদিনে মনে হয় আর রেস্টের সুযোগ পাই না। তো যাতে মাথাটা না ঘোরায় বা টায়ার্ড না লাগে, সেই কারণে আমি এই ওষুধটা কন্টিনিউ করছি। চা খেতে খেতে আমার জানালার এই অল্প কিছু সবুজ গাছের দিকে আমার চোখ যায়, আর এই সময় আমি নানান চিন্তাভাবনা করি। তো আমার চিন্তা বা প্ল্যানের ভিতরে রয়েছে, আপনাদের ভাইয়া যেহেতু বেশ স্বাস্থ্য সচেতন আর ডায়েট করে, তো আমিও তার সাথে করব। তো আপনাদের ভাইয়া মর্নিং ওয়ার্কআউট করে এসে সে এখানে আবারও এসি ছেড়ে তারপরে ঘুমিয়ে গেছে। মূলত সে খুব অসুস্থই, তার কিডনিতে সিস্ট ধরা পড়েছে, ডাক্তার দেখাচ্ছে।
তো বললাম যে তুমি একটু রেস্ট করো, এখন তো সময় হয়ে গেছে, আমি নাস্তা করে তারপরে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি। তাই এখন আমি রেডি হয়ে বাচ্চাদের স্কুলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ডায়েট প্ল্যান বলতে আসলে আপনাদের সাথে শেয়ার করি, আমি এখনও শুরু করিনি। আর মূলত আপনাদেরকে আমি লাস্ট কয়েকটা ব্লগ আগেই বলেছিলাম যে আমাকে কিন্তু এক্সারসাইজ করার জন্য আপনাদের ভাইয়া ভাইভসে ভর্তি করে দিয়েছিল। ভাইভস হেলথ কনসাস একটা প্রতিষ্ঠান। এটা যাই হোক, আমি অনেক ধরনের এক্সারসাইজ বা ওয়ার্কআউট করেছি, অনেক মেশিনারি ইকুইপমেন্টের মাধ্যমে কিন্তু অনেকটা ওজন কমিয়েছিলাম। তো সেটা ছেড়ে দেওয়ার পরে মনে হচ্ছে যে অনেক বেশি পেটটা বেড়ে গিয়েছে। তো আমি মূলত ছোটোবেলা থেকেই আমি খেতে খুব পছন্দ করি, আর এভাবে আমি ডায়েটও খুব বেশি করতে পারি না, আমার অনেক বেশি কষ্ট হয়। মানে একটু যদি ডায়েট করি তো মনে হয় যেন আমি দুর্বল হয়ে গেছি, হাঁটতে পারি না, মাথা ঘোরে, ক্ষুধা লাগে, আমার এতটা কষ্ট হয়। তো তারপরেও চিন্তা করেছি যে সকালবেলাটা তো আমি যেভাবে খাই, দুধ চাটা আসলে ওইভাবে ছাড়া সম্ভব না, আমি খুব অল্প পরিমাণ চিনি দিয়েই দুধ চাটা খাই। আর যে রুটি সবজি বা যেটা খাই, ফল ফ্রুটস, সকালবেলাটা আমার গেল, দুপুরবেলাটা আমি ভাত একটু কম খেলাম, আর রাতের বেলাটা পুরোটাই আমি আর আপনার ভাইয়া আমরা সালাদ খাবো, সেভাবে ডিসিশন নিয়েছি। তো এটা যে প্ল্যান করেছি। তবে সালাদটা আমি কিভাবে করি সেগুলো তো আমি যদি ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তবে আরও কি করা যায় আমি আপনাদের কাছ থেকেও পরামর্শ আশা করছি, যে যাদের ডায়াবেটিস আছে আপুরা, তারা আপনারা কে কী করেন। আমাকে আরিয়ানা মুশফিকি আইডি থেকে আপু বলেছেন যে জাহাঙ্গীর কবির স্যারের যে নিয়মগুলো সেগুলো যেন ফলো করি। তো যাই হোক, আমার আবার ওনার নিয়মগুলো অনেক বেশি কঠিন মনে হয়, এই কারণে ফলো করা হয় না। ওই যে বললাম না যে আমি তো ছোটোবেলা থেকে পারি না, আমার মনে হয় যেন আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়ছি। তো আপনাদের ভাইয়া পারে, ও ফলো করে, এবং মাঝেও ওনার সেমিনারে গিয়েছিল সরাসরি, সেখান থেকে অনেক ধরনের ইনস্ট্রাকশন বা ওষুধ অনেক কিছুই সে নিয়ে এসেছিলো, এবং মাঝে মধ্যে অনলাইন থেকেও কিন্তু শিখে নেয়। তো এই অবস্থা, যে আমরা একটা প্ল্যান করেছি, দেখি প্ল্যানটাকে কতটুকু আমরা সাকসেস করতে পারি এবং প্ল্যান অনুযায়ী কতটুকু আমরা এক্সিকিউট করে সেটাকে নিজের লাইফে অ্যাপ্লিকেবল করতে পারি। তো স্কুলে চলে এসেছি, আসার পরে এখানে বৃষ্টি শুরু হয়েছে অনেক। আর এই যে আমাদের বান্ধবী, সে যে আমার ওয়াসিফের ফ্রেন্ড, তাকে নৌকা বানিয়ে দিচ্ছে, সেটা নিয়ে সে খেলাধুলা করছে, আমি সেটা একটু ক্যাপচার করেছি। আর বাসায় আসার পরে এখন বাচ্চাদেরকে আমি 2টা পরোটা ছেঁকে দিচ্ছি। পরোটার সাথে যেটা দিব সেটা যে গরু মাংসের একটুখানি ঝোল রয়েছে, তো সেটা তাদেরকে আমি এখন ওভেনে গরম দিয়ে তারপরে খেতে দিব। এখানে আপনাদের ভাইয়া বসে আছে, ঘুম থেকে উঠে সে তার ফোন চেক করছে। তো আজ যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, লাস্টের দিকে ছাতা ব্যবহার করতে হয়েছিল, তো সেটা এখন বন্ধ করে গুছিয়ে নিলাম। স্কুল থেকে আসার পরে বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার পরে এখন যে কাজটা করছি সেটা যে এক সাইডে আমি ইন্ডাকশন চুলায় কিছুটা গরম পানি করতে দিয়েছি, আর এক চুলায় অর্থাৎ গ্যাসের চুলায় আমি সেই 2 লিটারের দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। গরম পানির ভিতরে বেশ কিছুটা ঠান্ডা পানি দিয়েছি, তো দেখছি যে হাতটা কি পুড়ে যায়, তো না, আসলে ঠিক আছে, এতটুকুই গরম পানিতে আমাকে এখন লেবুর রস দিতে হবে। আমি একটা লেবুর রস পুরোটা ইউজ করছি, চাইলে এখানে আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন। তো পুরোটা লেবুর রস দিয়ে এখন ফিল্টারের যে ছাঁকনিটা আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমি প্রায় লাস্ট অনেক দিন হয়েছে আমি ছাঁকনিটা পরিষ্কার করিনি, তো ঈদের আগে করব তার করতে পারিনি সময়ের অভাবে। তো এখন না করলে মনে হচ্ছে যে পানিটা নামছে না। তো আয়রনে কি অবস্থা দেখেছেন। অনেক আপুরাই বলতে পারেন যে তো এতদিন সময় লাগছে কেন আপনার ফিল্টারের ছাঁকনি পরিষ্কার করতে। তো এক যে সময়ের অভাব ছিল, 2 যে অলসতাও ছিল, যে পানি তো নামছে ঠিক আছে, তো কিছুদিন পরে করি, এই ফাঁকে আমি অন্য কাজ করি সংসারের। তো এটা ভেবেও কিন্তু আমি ছাঁকনিটা পরিষ্কার করতে অনেক বেশি সময় নিয়েছি, আর নিতে নিতে এখন আজ ঈদের পরেই চলে এসেছি। তো এখন ভিজিয়ে দিলাম, আর এটা প্রায় 8-9 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে পরিষ্কার করে নিব। আর এখন আমি জাল করা দুধটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। যেটা আমি স্টিলের হাঁড়িতে নামিয়ে এখন নেড়ে নিচ্ছি, এইটা আমি আরও বেশ খানিকটা জাল করে কমিয়ে আমি টক দইয়ের জন্য বানাবো, আর বাকিটা আমি বাচ্চাদের খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো এই যে এখন একটা আঙুল আমি
জাস্ট 30 সেকেন্ড ডুবিয়ে দুধের ভিতরে দেখে নিচ্ছি যে কতটুকু গরম আছে, এর থেকে বেশি গরম নেওয়া যাবে না। তো আমি বীজ হিসেবে এখানে টক দই দিয়েছি। সবচেয়ে ভালো হতো এখানে টক দইটাকে যদি আপনি ছেঁকে নেন, তাহলে শুধুমাত্র দুধটা দিলেই বা টক দইটা দিলেই কিন্তু টক দইটা অনেক সুন্দর আসবে। আমি আর ছাঁকতে পারিনি, সেটা হচ্ছে যে যখনই পানি গলে গেছে ফ্রিজ থেকে আনা পরে, তখনই দুধ আর পানি একসাথে মিশে একাকার হয়ে গেছে, এই কারণে আর ছাঁকলাম না। তো না ছেঁকেই দিয়ে দিয়েছি। আর আমি 1 ফালি লেবুর রস এখানে ব্যবহার করেছি। তো এখন যে বক্সগুলোতে আমি টক দই বানাবো সেগুলোতে আমি ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পরে তারপরে আমি ওভেনে এভাবেই করে একটা টাওয়েল দিয়ে মুড়ে আমি রেখে দিব ওভারনাইট। এখন বাজে হচ্ছে দুপুর 1:45, 1:45 বাজে। রান্না করছিলাম ফাঁকে কিন্তু এই টক দইটা বসিয়ে দিলাম। তো টক দইটা খুব সুন্দর হবে। আর এটাতে জাস্ট কি হবে, আপনি যদি ছেঁকে না দেন, ছেঁকে না দিলে হবে কি যে পানির পরিমাণটা একটু বেশি হবে, তো সেটা আমাদের জন্য সমস্যা হবে না। আমরা তো সালাদ খাবো, তো ওই পানিটা খেলেও কিন্তু উপকার হবে টক দইয়ের পানিটা। তো খুব বেশি যে খারাপ হবে তা না, আপনাদেরকে আমি রেজাল্টটা দেখিয়ে দিব। আর এদিক থেকে আমার আলুগুলোর কাছে অর্থাৎ তরকারির কাছে আসতে একটু লেট হয়েছে, বিধায় মশলার ভিতরে আলুটা একটু লেগে আসছিলো। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ঝোলের পানি আর মাছ দিয়ে নেড়েচেড়ে বসিয়ে দিলাম। এই যে রান্নাটা হয়ে গেছে। আর দেখা যায় যে গতদিন যে রান্নাটা করি তার কিছু না কিছু তরকারি থেকে যায়, তো যার কারণে আমি আজও 1 ভাগে করে নিয়েছি। তো এই হচ্ছে রান্নাবান্না। আমরা দুপুরবেলা অলরেডি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। এখন যে কাজটা শেয়ার করছি সেটা নেক্সট দিন সকালবেলা, অর্থাৎ আজ সকালবেলা। তো আমি আর 8-9 ঘন্টা পরে ছাঁকনিটা উঠাইনি, একবারে আমি লাস্টের দিকে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পানিটার অবস্থা কেমন হয়েছে। আর এখন সুন্দর করে ধুয়ে নেব ছাঁকনিটা যতক্ষণ পর্যন্ত ময়লা পানি বের হবে। তো ব্লগটা যারা এ পর্যন্ত দেখেছেন, আর আজকের ব্লগটা মনে হচ্ছে আপনার কাছে বেশ খানিকটা উপকারী, আর আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে, তো রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রিপশনের পরে বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন, এতে করে নোটিফিকেশনে সব ধরনের ব্লগ ভিডিওগুলো পেয়ে যাবেন, চাইলেই দেখে নিতে পারবেন। আর যেসব আপু ভাইয়ারা প্রতিদিনই ব্লগ দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, আপনাদেরকেও বলছি যে কাইন্ডলি আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং আমাকে সাপোর্ট দিতে পারেন। এই তো এখন দেখাবো আপনাদেরকে যে টক দইটা কেমন হয়েছে। আমি ফ্রিজে রাখিনি, তো ওভারনাইট এভাবেই কিন্তু আমার ওভেনে ছিল। তো টাওয়েলটা সরিয়ে এখন বক্সগুলোকে আমি টেবিলে নিয়ে আসলাম। আর দেখেন যে দইটা কত সুন্দর জমেছে। আপনাদের সাথে যে কথাটা আমি বলেছিলাম, জাস্ট একটু পানির পরিমাণটা এখানে বেশি থাকবে, যেহেতু আমি লেবু ইউজ করেছি আর আমার বীজের পরিমাণটা কম ছিল, আর হচ্ছে বীজের সাথে পানিও গিয়েছিল। তো তারপরেও কিন্তু খারাপ হয়নি। আপনি কিন্তু চাইলে এই পানিটাকে ফেলে দিতে পারেন অথবা পানি সহই খেয়ে নিতে পারেন। আর আমরা যেহেতু নিজেরা বাসায় ডায়েট করব, আমাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না। তবে টক দইটা ছেঁকে নিলে পানিটা ফেলে দিয়ে চাক যে দইটা সেই বীজটা ব্যবহার করলে কিন্তু আপনার এই নেক্সট টক দইটাও একদম চাকা হবে, পানির পরিমাণটা কম হবে। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।